শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 5 আগস্ট পরবর্তী সময়ে নানা ক্ষেত্রে যে পরিবর্তনের ইঙ্গিত দেখা গিয়েছিল, ঠিক তারই সূত্র ধরে রাজনীতির ক্ষেত্রেও প্রত্যাশা করা হয়েছিল একটি ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে রাজনীতিবিদদের বক্তব্য, ভাষা, স্লোগান এই বিষয়গুলোতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে সেটি সকলে প্রত্যাশা করেছিল। কিন্তু আদতে সেই পরিবর্তন কতটা এলো সেগুলো নিয়ে আমরা আজ আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি রাজনীতির ভাষা ও রুচির প্রশ্ন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যে আজকের আলোচ্য বিষয় রাজনীতির ভাষা ও রুচির প্রশ্ন, যেটি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে একটা ইতিবাচক পরিবর্তনের আশাই তো সবাই বলা হচ্ছে, যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়তো পরিবর্তন সূচিতও হচ্ছে। কিন্তু যাদের হাত ধরে রাষ্ট্রের পরিবর্তন হওয়ার কথা, সেই রাজনীতিবিদদের, বিশেষ করে রাজনৈতিক শিষ্টাচার বা সেই সব জায়গাগুলোতে কেমন পরিবর্তন দেখলেন? ধন্যবাদ আপনাকে এবং শরীফুজ্জামান শরীফ ও হাবিবুর রহমান হাবিব দুজনই ছাত্রনেতা, প্রখ্যাত ছাত্রনেতা, এবং পরবর্তীকালে হাবিব ভাই বিএনপির নেতা। এখন রাজনীতির ভাষা এটা আলাদা কিছু নয়। আমাদের জীবন আচরণ, আমাদের ভাষা ভঙ্গি, আমাদের চিন্তা, তারই প্রকাশ ঘটে ভাষায়। সেই ভাষা কেমন হবে, অর্থাৎ আমি অন্যের কাছ থেকে যে ভাষা প্রত্যাশা করি, আমারও উচিত সেরকম ভাষায় কথা বলা। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক কী বলে শালীনতাবোধ এবং এক ধরনের সুরুচি, সুসংস্কৃতি যাতে ভাষায় প্রকাশিত হয়। বিশেষ করে রাজনীতিকদের জন্য এটি এজন্য প্রয়োজন যে রাজনীতিকদের কাছ থেকে মানুষ শিখতে চায় বা তাদের অনুসরণ করে। আর যে কোনো রাজনৈতিক দলের নেতাকে তার কর্মীরা, তার সমর্থকরা অনুসরণ করে। তিনি যে ভাষায় কথা বলেন, যে ভঙ্গিতে কথা বলেন, অনেক নেতাকর্মী কিন্তু সেটা অনুসরণ করার চেষ্টা করে। আমরা দেখেছি আওয়ামী লীগের যে কোনো, এখন পর্যন্ত, এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, যে সেই বঙ্গবন্ধু কবে কী ভাষায় কী ভঙ্গিতে কথা বলেছেন সেটা তারা অনুসরণ করে কিন্তু বক্তৃতা দেন। এরকম অন্যান্য মৌলানা ভাসানীর যারা অনুসারী, তারা সেভাবে, যারা কমিউনিস্ট পার্টি করেন বা করেছেন, তারা কমরেড মোহাম্মদ ফরহাদ, কমরেড মনি সিংহের ভাষা অনুসরণ করে কথা বলেন। এমনকি যে পরবর্তীকালে স্বাধীনতার পর যে জাসদ যে দলটি, তা এক ধরনের ভাষার মধ্য দিয়ে তো মানুষকে সংযোগ, ভাষা তো সংযোগ, জনগণের সাথে নেতাকর্মীর সংযোগ, আবার নেতার সঙ্গে কর্মীদের সংযোগ। এই সংযোগটা কী কারণে? যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ রাজনৈতিক তার যে কর্মসূচি থাকে, তার যে লক্ষ্য থাকে, আদর্শ থাকে, সেই লক্ষ্যটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং এই আদর্শের বিরোধী যারা, এই আদর্শের প্রতিপক্ষ যারা, তাদের যুক্তি খণ্ডন করা। সেখানে যুক্তি, তথ্য, উপাত্ত সবই থাকবে, কিন্তু আক্রমণাত্মক কিছু থাকা উচিত নয়। অন্যে আহত হতে পারে সেরকম কিছু বলা উচিত নয়, কারণ সেই একই রকম আক্রমণ আমার উপরও পড়তে পারে। সুতরাং আমি মনে করি যে যারা রাজনীতি করেন তাদের এটি সজাগ থাকা উচিত প্রতিটি ক্ষেত্রেই, এবং তাদের অন্যরা যাতে অনুসরণ করতে পারে, বিশেষ করে উত্তর প্রজন্ম, সেদিকে তারা খেয়াল রাখবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে 5 আগস্ট, আপনি বলছিলেন যে 5 আগস্টের 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এবং এই অভ্যুত্থানের মধ্যে মানুষের মনে
একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, প্রত্যাশা তৈরি হয়েছিল। এবং ভাষা সংস্কৃতিতে আমরা ভেবেছিলাম যে এটা পরিবর্তন আসবে। অগণতান্ত্রিক আমলে জবরদস্তি শাসনের সময় নেতারা যে ভাষায় কথা বলতেন, অন্যকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, আক্রমণ করে, এবং কি বলা হতো, অমুককে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, অমুককে পায়ে পিষে ফেলা হবে, বা এই ধরনের যে নদীতে ফেলে দেওয়া হবে, নদীতে ফেলে দেওয়া হবে, চুবানো হবে। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের পরেও আর সেই আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু যারা সেই আন্দোলনের অংশীজন, যারা সেই আন্দোলনে একসঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে, তাদের ভাষাভঙ্গিতে কিন্তু খুব পরিবর্তন তো হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রুচি সংস্কৃতির পীড়ন বা রুচি সংস্কৃতির দীনতা আরও বেড়েছে। উদাহরণ আপনি এই যে পুরান ঢাকায় যে ব্যবসায়ী নিহত হওয়ার পর তিনি বিএনপির সমর্থক ছিলেন, আবার যারা মেরেছে তারাও বলা হয় যে বিএনপির। এরপর বইয়ের থেকে যে মিছিল বের স্লোগান দেওয়া হলো, পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বা অন্যান্য হল থেকে বিভিন্ন মিছিল, যেসব ভাষা ব্যবহার করা হলো, এটা কিন্তু 5 আগস্টের আগেও এই ভাষায় কেউ কাউকে আক্রমণ করে। বুয়েটে যারা, তারা দেশের সবচেয়ে মেধাবী যারা, সবাই একজন সাধারণ মেধাবী হোক বা না হোক, মেধাবীদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা, তাদের কাছ থেকে আরো বেশি, কারণ সবাই রিকশাপুলার বা একজন ট্রাক ড্রাইভার, তাদের প্রতি আমাদের সম্মান আছে, তারা যে পরিবেশে বড় হয়ে ওঠে। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন, তাদেরকে অন্য বাবা মা তাদের সন্তানকে দেখায় যে এরা হচ্ছে আদর্শ ছেলে। সুতরাং আদর্শ সন্তানদের কাছ থেকে, মেধাবী সন্তানদের কাছ থেকে আমরা কিন্তু ভাষার পরিবর্তন চাই, ভাষার সুরুচি চাই, এবং সে ভাষা অনুসরণীয় হবে, এটি প্রত্যাশা করি। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব রয়েছেন আমাদের সাথে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, যে রাজনীতিবিদদের ভাষা, বক্তব্য, এবং সাম্প্রতিক সময়ে আপনারও বেশ কিছু বক্তব্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা, সমালোচনাই বলবো, সেটির জন্ম দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনি ব্যাখ্যাও দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু যেমন এই যে কাউকে অক্ষত অবস্থায় আসতে দেওয়া হবে না ভোট কেন্দ্র থেকে, কিংবা যে কোনো জিপ কেটে দেওয়া হবে, এই ধরনের কথাবার্তাও যখন আসে, তখন আসলে কি ধরনের বার্তা যায়? কেউ কেউ এটিও বলছে যে, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ জি, কেউ কেউ এটিও, ধন্যবাদ। জি জি, আমি একটু আপনি যুক্ত করে দেই, আপনার জন্য বলতে সুবিধা হবে। কেউ কেউ এটিও বলছেন যে জনাব হাবিবুর রহমান হাবিব যেহেতু আগে ছাত্রলীগে ছিলেন, সুতরাং সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি সেই অর্থে, সেটিও কেউ কেউ বলছে। আপনার বক্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ। আপনার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশস্ত্র সালাম। বিজ্ঞ দুজন আলোচক যারা স্টুডিওতে আছেন, সরি এবং সোরাফ হাসান আমার অত্যন্ত প্রিয়, তাদেরকে শুভেচ্ছা। আমি জানি, লক্ষ্য করতে পারছি যে আমি টার্গেট, আমি কোন ভাষাটার কারণে আমি টার্গেট হলেন বুঝলাম না। আমি যে ভাষাটা ব্যবহার করেছি এই দেশে আওয়ামী লীগের আমলে, যারা মুখ দিয়ে কথা উচ্চারণ করতে পারতো না আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই সময় আমি 1998 সালে ছাত্রদের সভাপতি শহীদ অ্যানিকে যখন টিয়ারশেল মেরে তার মাথাকে যখন ক্ষতবিক্ষত করা হলো, এখন সে চিহ্ন অ্যানি কিন্তু বহন করে চলেছে। ওই দিন রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক, উনি বীরুত্তম সেক্টর কমান্ডার, সংসদে কি বললেন? ছাত্র সভাপতি শহীদ চৌধুরী পুলিশকে লক্ষ্য করে কাটা রাইফেল তাক করেছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে। এই মিথ্যাচারের প্রতিবাদে পরদিন যাতে প্রেস ক্লাবের সামনে আমি প্রতিবাদ সভায় বললাম, মেজর রফিক, আমাদের সেনাবাহিনীর চৌকস অফিসার, বীরুত্তম সেক্টর কমান্ডার, বিশাল বড় ব্যাপার। আপনার জানা নেই, ছাত্র দলের সভাপতি বা ছাত্রলীগের সভাপতি যদি মনে করে কাউর দিয়ে কিছু তাক করবে, নিজের হাতে করার না, ইশারা দিলে যথেষ্ট। তো এই এত মিথ্যা কথা আপনি যদি আওয়ামী লীগ অফিসে বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। আপনি জাতীয় প্রেস ক্লাব সামনে জাতীয় বিবেক এখানে দাঁড়িয়ে বলতেন, আমি তীব্র প্রতিবাদ করতাম। আপনি যেহেতু লাখো শহীদদের রক্তের বিনিময়ে মহান জাতীয় সংসদ
সেই সংসদে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বলেছেন, সেই কারণে এর একমাত্র শাস্তি হওয়া উচিত আপনার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। কখন? 98 সালে। কার বিরুদ্ধে? একজন স্বরাষ্ট্র মন্ত্রী। হিসাবটা মনে রাখবেন। আমার সম্বন্ধে কথা বললে হিসাব এখন কেন বলেছিলাম, আমি বিক্ষুব্ধ হয়েছিলাম সজিব চৌধুরীর বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না বলেই। এরপরে আমি যখন জেলখানে গেলাম, দেশে বেগম খালেদাকে সাজা দিয়েছে আক্তার, তার বিরুদ্ধে কথা বলে আমাকে সৌম্যটো করলো, আমি কোর্টে হাজির হলাম না, পরে আমাকে র্যাব গ্রেপ্তার করলো। আমি জেলখানাতে বেরিয়ে বললাম ম্যাডাম খালেদাকে পৃথিবীর কোনো আদালত, কোনো বিচারক 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার মতো কোনো উপকরণ ছিল না। তারপরে ম্যাডাম খালেদাকে 10 বছর সাজা দিয়েছিলাম, সশ্রম কারাদণ্ডে, প্রথমে 5 বছর এবং পরবর্তী 10 বছর। আমি জেলখানায় গিয়ে সুলমুল্লাহ কামাল ওই মামলার আসামি, আমি সমস্ত রায় তন্ন তন্ন করে আমি পড়েছি, বলে কোথাও দেখিনি বেগম খালেদা জিয়া এর সাথে সম্পৃক্ত ছিলেন। তারপরে আমি বলবো কেউ যদি প্রমাণ করতে পারেন ম্যাডাম খালেদা জিয়া ইতিমের টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, তাহলে আমি ঘোষণা দিচ্ছি আমার যে কোনো মানুষ এসে প্রমাণ দিয়ে আমার গর্দানটা 1 কোপে খোলা তরবারি কেটে নিয়ে যাক, অথবা ইলেকট্রিক কর্ড কেটে নিয়ে যাক, আমি আপত্তি করবো না, পরিবার আপত্তি করবে না। তবে আজকে এখন থেকে যদি কেউ বলে যে ম্যাডাম খালেদা জিয়া ইতিমের টাকা আত্মসাৎ করেছে, তার জিব্বিটা কেন কেটে ফেলা হবে। কার সামনে? আহমেদ হোসেন, আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। আর আমারও, আমি তো বলেন না, যে বলবে সেই তারই। আওয়ামী লীগের আমলে কারো সাহস হলো না আমার সামনে আর একবার উচ্চারণ করা বেগম খালেদা টাকা চুরি করেছে। আর আমি এই আমলে আমাকে তুলনা করলো কার সাথে? ধানের শীষ, সাবের বীজ, ধানের শীষ, সাবের বীজ 1000 বার বলুক, 1,00,000 বার বলুক, আমি প্রতিবাদ করবো না। আমি প্রতিবাদও করবো না, জিব্বা কাটার কথা পরের কথা। আমার আপত্তিটা ওই জায়গায় যে আওয়ামী লীগ আমার দলে লক্ষ লক্ষ মানুষকে মামলা দিল, হাজার হাজার মানুষ জেলে গেল, শত শত মানুষ শহীদ হলো, নিহত হলো, গুম হলো, খুন হলো, বাড়ি ছাড়া হলাম, ঘর ছাড়া হলাম, পুকুরে মাছ নাই, ঘরে চাল নেই, এমন অবস্থায় পরবর্তী সময় প্রায় 1,500 ছাত্র, কৃষক, শ্রমিককে হত্যা করার দায়ে আওয়ামী লীগ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার হচ্ছে। সেই আওয়ামী লীগের প্রতীকের সাথে আমার তুলনা করলে আমি তো কথা বলবোই। ধানের শীষ খারাপ আপনি বলেন, আমার অধিকার নেই আওয়ামী লীগের প্রতীকের সাথে আমার প্রতীকের তুলনা করা। এদিকে অপরাধ হলো, আপনি বলবেন কেন? এটা অপরাধ হয়নি? আপনার কাছে মনে হয় এটা অপরাধ হয়নি? কোনো অপরাধ না তো। আমি তো বলেছি কেটে ফেলবো না, কেটে ফেলে আমি নির্দেশ দিয়েছি, বলবেন কেন আপনি? আমি যে আমাকে ধানের শীষ তুলনা করলেন, নৌকার সাথে কেন তুলনা করবেন? আমি নিহত হলাম, আমি আহত হলাম, আমি জেলে গেলাম, আমি রিমান্ডে গেলাম, আমি ইলেকট্রিক শক খেলাম, আমাকে কেন ওই প্রতীকের সাথে তুলনা করবেন? আপনি 1000 বার বলেন, লক্ষ বার বলেন ধানের শীষ, আমি কোনো আপত্তি করবো না। এখন আপনি উত্তর দেন, আমি যদি এই কথা বলে 100 টন অপরাধ করে থাকি, তাহলে জামাতের আমির, এই যে ডাক্তার শফি সাহেব যে কথা বললেন যে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, আমাদেরকে আঙ্গুল তুলে কথা বললে ডান হাতের আঙ্গুল দেন, বাম হাতের আঙ্গুল দিয়ে জিহ্বা টেনে খুলে ফেলবো, খুলে ফেলবেন উনি। আর আমি কাটতে বলেছি, কোনটা অপরাধ বেশি, কোনটা বড় অপরাধ? পুরোনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো, ওই রাত্রে কেন এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা, আমি তাদেরকে তীব্র প্রতিবাদ, ঘৃণা জানাই তাদেরকে, না জেনে না শুনে আমাদের বিএনপি কর্মী 2 জনই, বলি না কাজটা ভালো, যথেষ্ট জঘন্য ঘটনা ঘটেছে। তো সেখানে রাতের বেলা জানা নাই, শোনা নাই, তারেক রহমান লন্ডনে ওই রাত্রে কেন স্লোগান দেওয়া হলো? হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টিনের চালে কাওয়া, তারেক রহমান কি একটা বাজে স্লোগান দিল? চাঁদা ওঠে লন্ডনে চলে যায়, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। তারপর কি আমার ভাই রক্তলাল যুব দলের কি সব আজে বাজে স্লোগান, মুখ উচ্চারণ করা যায় না? এগুলি কি ভাষা? আমি কি বলেছি? আমার নৌকার সাথে তুলনা করার কারণ এটা কি আমার অপরাধ? এরপরে আপনি দেখেন না, এখন একটা রাজাকারের দল, জনাব হাবিবুর রহমান হাবিব বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন। কোনো রুচিহীন বিষয় দিয়ে আপনি কি ওটিকে জাস্টিফাই করা যায়? কেউ যদি কোনো রুচিহীন বক্তব্য দেয়, তার বিপরীতে কি আপনি ওটি করবেন? আমি তো খারাপ বলি নাই, আমি তো তারেক টিনের চালে কাওয়া, তারেক রহমান কি স্লোগান, এরকম বেয়াদবি স্লোগান দিয়েছি? বলেন, আমি কি এই স্লোগান দিয়েছি? আমি কি এই স্লোগান দিয়েছি?
আমার ভাই রক্তে লাল যুবলীগের যুবলীগ আমাকে বলেছি আমি? বলেন তো, আমরা কোন স্লোগান দিয়েছি? আপনি আমাকে অন্যায় ভাবে কেন আপনি আমাকে আমাকে এই দোষে দুষ্ট করবেন আপনি বলেন তো? তারপরে এই যে মাসুদ যেটা বললো যে গিনিজ বুকে নাম উঠবে বাংলাদেশের নাম, সেই সাথে বিএনপির নাম। পৃথিবীর সব দেশ সরকার পতনের আন্দোলন হয়, বিএনপি ক্ষমতার আগে বিএনপি পতনের আন্দোলন হচ্ছে সারা দেশব্যাপী। অর্থাৎ বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আমেরিকা 5 থেকে দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকে পালাতে হবে। এ কথা বলার অধিকার আছে? আজকে আমি দেখলাম ইসলামী আন্দোলনের একজন বক্তা বলছে 17 বছর ঘর থেকে বের হতে পারেন নাই, 70 বছর ঘর থেকে বের হতে দেব না। এইগুলি কথা কাকে ধমক দেয় বলেন তো? কথায় কথায় কারণ আপনারা কি জিয়া রহমান উস্কানিতে পা দিচ্ছেন? আমরা তো উস্কাতে বাদ দিচ্ছে না, বলে তো আমরা চুপচাপ আছি। এই এই দেখেন, চুপচাপের এর নমুনা কতগুলো- এটা। কি নমুনা আশ্চর্য ব্যাপার! আপনাদের সাথে আমার কথা বলতে তো আমার লজ্জা করতেছে। আপনার চোখে দেখেন নাই আমি আমার শাহপুরের বাড়িতে ঘুমাচ্ছি, আমি কি দেখলাম? র্যাব আমাকে গ্রেপ্তার করলো মিরপুর ডিওএসএস থেকে। সেখানে 7 বস্তা টাকা, ট্রাং ভর্তি স্বর্ণ অলংকার, আরো সিন্দুক ভর্তি টাকা বের করতেছে র্যাব, আর আমার ছবিটা দাঁড় করে রেখেছে। বলেন এই জঘন্য কাজ কারা করেছে? এই জামাতের দেলোয়ার হোসেন সাইদি, যে সাইদির পক্ষে ওরা কত বলা সাহস পায়নি, আমি ওনাকে হত্যা করবো আমি প্রতিবাদ দিয়েছিলাম। তার ছেলে শেয়ার করলো, নিজামী ছেলে শেয়ার করলো, জামাতের বহু মানুষ শেয়ার করলো। এর সে মহা মিথ্যা কথা আর হতে পারে বলেন তো? আমি কি বলেছি? এরপরে ধন্যবাদ। আমি আমার পাবনা 3-এর প্রার্থী হাসান দাবির তুহিনের ওখানে গেলাম। জি, আমাদের ওর বাড়ি সুজানগর 2, দিয়া হচ্ছে 3-এ। তার ওখান থেকে প্রার্থী হিসাবে ওখানে নির্বাচন করতে হবে। আমি জেলার আহ্বায়ক হিসাবে আমি ওখানে দায়িত্ব পালন করতে গেছি। জি, একটা স্বতন্ত্র প্রার্থী এখানে দেখি যে রাজা ঘুরে বেড়াচ্ছে, সে ভোট চাচ্ছে। রাজা ভোট চাও, জিনিসটা তুহিনের ভোট করতে হবে কিন্তু। পরে আমার একটা সম্মাননা অনুষ্ঠান ছিল, ঘরের মধ্যে ব্যানার টানানো। আমি সেখানে কি বললাম? আমি বললাম যে এত কষ্ট, এত ত্যাগ, এত নির্যাতন সহ্য করার পর একটা নির্বাচন এসেছে, বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিলাম, মানুষ কর্মীরা মনে করছে যে এইবার নির্বাচনের পরে আমরা ঘরে ফিরতে পারবো। এই মতো অবস্থায় যদি বিএনপির কোনো নেতা বিএনপির কর্মীদেরকে যদি বলেন যে এখন তো নৌকা নাই, যে দাঁড়িপাল্লা ভোট দাও, তাহলে বিএনপির কর্মীদের কাছ থেকে ওই নেতা স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিও যদি হই, জি, আমি বললাম আমার নেতাদের উদ্দেশ্য করে আমার কর্মীদেরকে যদি কেউ ইঞ্জেকশন দেয়, আমি কোথাও একবার জন্য উচ্চারণ করিনি যে ধানের শীষে ভোট না দিলে কেন্দ্র থেকে তাকে ফিরে যেতে দেওয়া হবে না। জি। একবারও জনগণের উদ্দেশ্যে বলিনি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনাদের হাত পা ভেঙে দেওয়া হবে। আমি বললাম আমার কর্মীদেরকে নেতারা যেন ওই নির্দেশনা না দেয়। এই যে মিথ্যাচার, এত বড় মিথ্যাচার একেবারে যারা স্পষ্ট। করছে, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি এই এরপরে বিষয়গুলো যদি আগেও বলেন- স্পষ্ট করেছেন, আজকেও করলেন, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসার চেষ্টা করব আপনার কাছে। আমাদের একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন বিরতির আগে দুজন সম্মানিত আলোচকের যে আলোচনা, যে রাজনীতিতে ভাষা এবং রুচির প্রশ্ন, সাম্প্রতিক যে সময়ে যে আলাপগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন শুনব। এবং জনাব হাবিবুর রহমান হাবিব যে কথা বলছেন, যে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে এগুলো বলতে হলো, সে বিষয়ে যদি কিছু যুক্ত করেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের দুইজন আলোচককে শুভেচ্ছা। আপনি যে পয়েন্টটা অ্যাড্রেস করেছেন এটা আসলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একেবারে প্রথম ঘটছে এমনটা না। আমার এখনও মনে আছে, সৌরভ ভাই, হাবিব ভাইদের আরও বেশি মনে থাকার কথা, বাংলাদেশের রাজনীতিতে অশ্লীল বক্তব্য দেওয়ার জন্য শাহ মোয়াজ্জেম ছিলেন একেবারে প্রবাদ প্রতিম একজন মানুষ। রাজনৈতিক নেতা নেত্রীদের সম্পর্কে যত ধরনের অশ্লীল এবং ইঙ্গিতপূর্ণ কুরুচিপূর্ণ বক্তব্য তার থেকে সম্ভবত বেশি কেউ দেয়নি। এরপরে 90 সালের পরে সেটিকে পরিবর্তন হয়ে গেল, তারা ক্ষমতার বাইরে চলে গেল। এটার কেন্দ্রবিন্দু হয়ে উঠল পার্লামেন্ট। সংসদে পরস্পরের বিরুদ্ধে এমন কোনো অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষা ছিল না
যেটা পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করেনি। আমার এখানে বসার পরে স্পষ্ট মনে পড়ছে শাহবাগে আমরা নাগরিকদের পক্ষ থেকে বাধ্য হয়েছিলাম মানববন্ধন করার জন্য। তখন প্রথম আলো, আমার কাছে ছবিটা এখনো আছে, প্রথম আলো সেই নিউজটা, বিক্ষোভের কর্মসূচিটা তারা ছবি চেপেছিল। আমি, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ভাস্কর আশা, অনেকের নাম আমার মনে আছে। আমরা শাহবাগে, এবং ব্যানারটার স্লোগান ছিল সংসদে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করো। অর্থাৎ এই প্র্যাকটিসগুলো ছিল, এবং এনভায়রনমেন্টের পরিবর্তন হয়েছে, রাজনীতির পরিবর্তন হয়েছে। আপনি যথার্থই বলেছেন যে একটা গণ অভ্যুত্থান বলেন, গণবিপ্লব বলেন, যাই বলেন না কেন, এটা শুধুমাত্র তার ব্যক্তির পরিবর্তন না, মুখের পরিবর্তন না। আপনার রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আসবে এর ভেতর থেকে, আপনার ব্যক্তিগত আচরণে, আপনার কালচারে এই পরিবর্তনগুলো আসবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সেই পরিবর্তনগুলো কি এসেছে? আমরা এটা সবাই জানি, বিশেষ করে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তার যখন প্রেস কনফারেন্সগুলো হতো, সাংবাদিকরা একটা প্রশ্ন করতেন এবং তার সম্ভবত একেবারে পূর্ব নির্ধারিত ছিল খালেদা বেগম, খালেদা জিয়াকে তিনি কটাক্ষ করে কিছু না কিছু বলবেন, এটা একেবারে পূর্ব নির্ধারিত ছিল। আওয়ামী লীগের অনুগত সিপি গ্যাং, আপনার মনে আছে সোশ্যাল মিডিয়ায় তারা যে ধরনের বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করেই, তো আমরা জুলাইতে প্রায় 1000 খানেক মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে সংস্কৃতিটা নির্মাণ করলাম, সেই সংস্কৃতি এখন কি বলছে? সেই সংস্কৃতি এখন বলছে অবস্থা আগে যা ছিল তার থেকে অধঃপতন ঘটেছে। আমি একটু আগে একটা টেলিভিশন থেকে এলাম, এই প্রসঙ্গটাই আলোচনায় আসছিল। ধরেন যে ডাক্তার জাহিদুর রহমান, আওয়ামী লীগের বাইরে যারা আছেন তারা তো স্বীকার করবেন যে গত 10, 12, 15 বছরে জাহিদুর রহমান আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে সব থেকে যারা ভোকাল ছিল। আমি তার অনেক বক্তব্য, অনেক কিছু অপছন্দ করি, আমার সাথে তার একেবারে 100% মিলে না ভাবনার জায়গায়, কিন্তু আমি এটাকে অস্বীকার করি না যে গত গণ অভ্যুত্থানে জাহিদুর রহমান মানুষকে সচেতন করার ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা ছিল। আপনি সোশ্যাল মিডিয়ায় যান, আমার কাছে আমার মোবাইলে ছবি আছে, গতকালকে আমি ছবিটা কালেক্ট করে রেখেছি, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে। রুমিন ফারহানা, কেউ কি বলবে যে রুমিন ফারহানা ফ্যাসিবাদের দোসর ছিলেন? কেউ কি বলবে যে রুমিন ফারহানা আওয়ামী লীগের অনুগত ছিলেন? তাহলে রুমিন ফারহানাকে এখন সোশ্যাল মিডিয়ায় বুলিংটা কারা করছে? অশ্লীল বক্তব্য কারা দিচ্ছে? জাহিদুর রহমানকে অশ্লীল ভাষায় আক্রমণ কারা করছে? আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে বলে না বট বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচনকে ঘিরে আপনি দেখবেন এই বট বাহিনীর দৌরাত্ম্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুবই পরিকল্পিত, এটি খুবই পরিকল্পিত, এবং একটা জায়গা তৈরি করা ফেলা হয়েছে। আপনি রাজনীতিতে যদি জামাত ইসলামের সমর্থক না হন, আপনাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বুলিং করা হবে। আপনি নিউজগুলো দেখেন, আমার কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, আমার কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি নিউজে যান, নিউজের নিচের যে কমেন্টসগুলো দেখেন এবং তাদের ওয়ালে গিয়ে দেখেন, তার মতাদর্শটা বোঝা যায়। আচ্ছা, আনু মোহাম্মদ তিনি গত আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় তো ছিলেন। আজকে দেখেন আনু মোহাম্মদকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় গিতিয়ারা নাসরিন আন্দোলনে তো ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আন্দোলনে তো ছিল, উদীচী আন্দোলনে তো ছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এবং এর একমাত্র টার্গেট হচ্ছে এই যে একটা জায়গা থেকে খুব পরিকল্পিতভাবে। অথচ আপনি ক্রমশই দেখবেন যে এই জায়গাগুলোতে যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা হয়নি। আমাদের এখানে আমরা অনেকেই ওই করি, গবেষণা করি, আমাদের গণ অভ্যুত্থানের শক্তি কেন বিভক্ত হয়ে গেল। এই আচরণগুলো যদি আপনি করেন, আপনি বিভক্ত হবেন না। আমি যে নামগুলো বললাম এটি তো আপনি ডিফার করবেন না যে জাহিদুর রহমান গণ অভ্যুত্থানের পক্ষের লোক ছিলেন, অবশ্যই রুমিন ফারহানা পক্ষের লোক ছিলেন, আনু মোহাম্মদ লড়াই করেছেন, গিতিয়ারা নাসরিন লড়াই করেছেন। তো এই মানুষগুলোকে আপনি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের তারা থ্রেট দেয়, তারা বুলিং না, তারা থ্রেট দেয়, এটি সত্য। কিন্তু যেভাবে এদেরকে এইভাবে আক্রমণ করা, প্রথম আলোকে আপনি দেখবেন
যে সমস্ত শব্দ এগুলোকে সমার্থক শব্দ ব্যবহার করছে, এটি কি কোনো সভ্য মানুষ করতে পারে? সভ্য মানুষ করে? এই যে কাজগুলো করা হচ্ছে, এই যে আপনি শোক প্রকাশ করেছেন এই কথা বলে বিভিন্ন জেলায় জেলায় জুতাপেটা করা হচ্ছে যাদেরকে, তার একটা বিরাট অংশ গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তারা ছিলেন বলে মানুষ রাস্তায় এসেছিল। তার কিন্তু এগুলো কেন করা হচ্ছে? এর আসল কারণটা কি জানেন? এর আসল কারণটা হচ্ছে আমাদের একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে আমরা ঘৃণার চাষ করেছি। নারীর বিরুদ্ধে ঘৃণা, আদিবাসীর বিরুদ্ধে ঘৃণা, আপনার সংখ্যালঘুর বিরুদ্ধে ঘৃণা, সংস্কৃতির বিরুদ্ধে ঘৃণা। এটা এই যে কথাগুলো বলে না যে শোক পালনের নামে সাংস্কৃতিক আগ্রাসন ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো যারা বলে 1 মাস আগে গিয়ে দেখেন ওই মেহের আফরোজ শাওনের একটা পোস্টের নিচে কি ভাষায় ব্যবহার করা হচ্ছে। এই আন্দোলনে যারা যারা ছিলেন এখন হয়তো এদেরকে সমর্থন করছে না। ওই যে শিল্পী সায়ান, গণ আন্দোলনে একটা বিরাট ভূমিকা ছিল তার, বিরাট একজন মেন্টর ছিলেন, তার পোস্টের নিচে 1 মাস আগে গিয়ে বলেন এই শোক প্রকাশ করার আগে কি ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে ঘৃণার যে সংস্কৃতিটা এটা ক্রমশ বিস্তৃত হচ্ছে, এবং এই যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান আমাদের মধ্যে অস্থিরতা আরও বাড়িয়েছে। বন্ধুর সাথে বন্ধু, পরিবারের সাথে পরিবার, এক এলাকার মানুষের পরস্পর, একই অফিসের কলিগ একজন আর একজনকে যে ভাষায় ব্যবহার করছে, আমি মনে করি যে আমাদের মনস্তত্ত্বে মনোজগতে এই গণ অভ্যুত্থান সম্ভবত একটা ওই যে শর্ট সার্কিট হয়ে যায় না, তারপরে তো আগুন জ্বলে ওঠে, আমাদের মনস্তত্ত্বে সম্ভবত শর্ট সার্কিট হয়ে গেছে। আমি আসবো আবার আপনার কাছে, শুনবো। কিন্তু যে বিষয়টা আপনি বলছিলেন যে ঘৃণার সংস্কৃতি, তা থেকে উত্তরণের জন্য কি প্রতিপক্ষের উপর যদি কেউ একই ভাষায় কথা বলে পারে, যেটি কোনো অবস্থাতে কাম্য নয়, বিপরীতেকেও তাকে সেই ভাষাই কথা বলতে হবে, বা তার দ্বারাই কি সেটি মোকাবেলা করতে হবে কিনা? আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। জনাব সোহরাব হাসান, শুনছিলেন আপনি জনাব হাবিবুর রহমান হাবিব বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, এবং ওখানে যেটি উনি বলবার চেষ্টা করেছেন বা বলছেন সেটি হচ্ছে এক ধরনের মানে পরিস্থিতি বাধ্য করেছে এই বিষয়গুলো করবার জন্য। আপনার কাছে কি মনে হয় বিষয়টি কি এরকম? পরিস্থিতি বাধ্য করে না, পরিস্থিতি তৈরি করে। আমরাই তো পরিস্থিতি তৈরি করেছি। যে ভাষা ব্যবহার করছে, একে অপরকে যে আক্রমণ করছে রুচিহীন ভাষায়, মানে বিদ্বেষপূর্ণ ঘৃণ্য ভাষা ব্যবহার করছি, এবং আমার মনে হচ্ছে আমরা একটা অসুস্থ সমাজে বসবাস করছি। রাজনীতি বলেন, সমাজ বলেন, ধর্মের নামে বলেন, জাতিগত গোষ্ঠীর নামে বলেন, এক ধরনের ঘৃণার চাষ করা হচ্ছে, এবং এর থেকে যদি বেরিয়ে না আসতে পারি তো সামনে তো ভয়াবহ বিপদ। কারণ এখন তার ফ্যাসিবাদের দোসররা নেই, ফ্যাসিবাদ নাই, তারা তো মাঠ ত্যাগ করেছে বা মাঠ ছাড়া হতে বাধ্য হয়েছে। তাহলে যারা আন্দোলন করলো, যারা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন, যারা যারা একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আন্দোলন করলেন, সফল হলেন, তারা পরস্পরের বিরুদ্ধে এই ভাষা ব্যবহার করা। এবং বন্ধু হাবিবুর রহমান হাবিব যে সর্বশেষ উদাহরণ দিলেন, সেখানে কিন্তু অন্য দলও না, নিজ দলের নেতাকর্মীদের, মানে আমার ওপর যে যদি কেউ অন্যায় আচরণ করে, আমি সেই অন্যায় দিয়ে কিন্তু তাকে সেটা মোকাবেলা করতে পারি না, ন্যায্য ন্যায়সঙ্গতভাবে। এখানে একটা কথা বলি যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তীকালে তার শাসক শেখ মুজিবুর রহমান নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। 7ই মার্চের ভাষণ, বন্ধু হাবিবুর রহমান হাবিব বললেন যে আমার নেতাকর্মীদের এভাবে আক্রমণ করেছে। সে সময় তখন পুরো দেশ পাকিস্তানিরা দখল করেছিল, এবং পুরো দেশে যেভাবে মানে কী বলে জনগণকে অস্ত্রের মুখে তাক করেছে, জনগণের বুকে গুলি তাক করেছিল, অস্ত্র তাক করেছিল। সে সময় তিনি যে ভাষায় কথা বলেছেন, তখন সামরিক শাসক ইয়াহিয়া খান বা পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টো তাকে যে সম্মান দিয়ে কথা বলেছেন, মানে আপনি যুক্তি দিয়ে তো তার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, আপনি তথ্য দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। কিন্তু আমরা গায়ের জোরে করতে চাই। এক হচ্ছে যারা ক্ষমতায় থাকে, যাদের হাতে বন্দুক থাকে, তারা গায়ের জোরে অন্যকে হত্যা করে বা জেলে নিয়ে যায়। আর আমরা যারা ক্ষমতায় থাকি না,
তারাও মনে করি যে এক ধরনের কাউকে সমুচিত জবাব দিতে হবে, কাউকে মানে কি বলে শাস্তিটা আমি নেওয়া, আইন হাতে তুলে নেওয়ার। এখন সেটা কখনো ভাষায় আইন হাতে তুলে নেওয়া হয়, আর কখনো যাদের হাতে ক্ষমতা বেশি থাকে। আপনি দেখেন যে না, উনি তো বলছে ওনার নিজের নেতাকর্মী যারা আছে, দলীয় নেতাকর্মী, তাকে বলতে পারেন, তাও বলতে পারেন না। আমি আমার বাবাকে গালাগাল করতে পারি না, আমার বাবাও আমাকে গালাগাল করতে পারে না। কিন্তু মানে এটা হলো সভ্য সমাজেরই। এখন যদি বলেন যে না আমাদের বাবারা তো সন্তানদের মারধর করেন, সে তো অন্যায়, এবং এই মারধর কিন্তু ওই সন্তানরা আবার শেখে। কথা হচ্ছে আমরা একটি উন্নত রুচির, উন্নত সংস্কৃতির সমাজ চাই কি না। সব কিছুই রাষ্ট্র দিয়ে হবে না, সমাজটাকে আগে তৈরি করতে হবে। আমার পাশে যিনি বসেন, সেটি গণপরিবহনে হোক বা আমার অফিসে, তিনি আমার ধর্মের লোক না হতে পারে, তিনি আমার জাতির লোক না হতে পারে, আমি তার প্রতি কী ব্যবহার করব, কীরকম আচরণ করব, তিনি আমার দলের লোক না হতে পারে, কিন্তু আমরা সব কিছুই সংকীর্ণ দৃষ্টিতে দেখি। যে কারণে এই যে এত ছত্রখান হয়ে গেল। মানে এটা কি ভাবা গেছিল যে এই যারা যারা ইস্পাত কঠিন ঐক্য ছিল, এবং আপনি দেখেছেন গুলির সামনে কীভাবে মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু হারিয়ে গেছে। যে মানুষগুলো যে জীবন দিল, মানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, রাস্তায় পড়ে থাকা মানুষ, তাদের কিন্তু আমরা খবরও নেইনি, বেয়ারিশ লাশ হয়ে গেল। আর আমরা এখন যুদ্ধ শেষের প্রাপ্য নিয়ে, অভ্যুত্থান শেষের যে প্রাপ্য, কে এই যে এত তর্ক বিতর্ক হচ্ছে, একটাই কারণ, আগামী নির্বাচনে কে জয়ী হবে। যারা জয়ী হবে মনে করেন তাদের ভাষাভঙ্গি একরকম, যারা জয়ী হতে পারবে না তাদের মধ্যে ক্ষোভ, রাগ, দুঃখ মানে প্রচণ্ড। এখন এর থেকে বেরিয়ে আসার আসলে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি না, মানুষকে দেখি পদ হিসাবে, জাতি হিসাবে, বর্ণ হিসাবে। এর থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে, শুনবো জনাব হাবিবুর রহমান হাবিবের কাছেও একটা বিরতি নিতে হচ্ছে এ পর্যায়ে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, যে আলোচনা হচ্ছিল, সৌরভ ভাই একটি কথা একেবারে স্পষ্টই বলেছেন যে যদি দলীয় নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও বলতে হয়, সেই জায়গাতেও কি আরেকটু শালীনতা বজায় রেখে কিংবা আরেকটু উন্নতভাবে সেটি বলা যায় কিনা, সেই বিষয়টিও তুলেছেন। আপনার বক্তব্য। আমার খুব কষ্ট হচ্ছে, সৌরভ ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। সৌরভ ভাই আসমান থেকে চলে আসছে মনে হচ্ছে। আমি আমার দলের কর্মীদের ব্যানারে ঘরের মধ্যে বললাম, এত কষ্ট করার পরেও যদি বিএনপির নেতারা কর্মীদেরকে বলে ধানের শেষে ভোট না দিয়ে নৌকা দাখল নেই, দাঁড়িপাল্লা দিতে বললাম, সেই নেতা সেখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিও যদি হই, ভাষা খারাপ পেলো কোথায় সৌরভ ভাই? কোথায় খারাপ পেলো? আমি তো পা কেটে দিয়ে বলছি না, হাত ভেঙে দিতে বলছি না, দাঁত ফেলে দিতে বলছি, কিছুই তো বললাম না। জিব্বা কাটার কথাও বললাম। আরে জিব্বা কাটা আরেক জায়গায় বলছি। জি, আরেক জায়গাতেই, যেখানে আমার ধানের শেষ নৌকার সাথে সেখানে একটা তাকে মেলেন কেন? সৌরভ ভাই যে কথাটা বলতে মহা অন্যায় কথা বারবার বলে যাচ্ছেন উনি। আমি আমার নেতাদের উদ্দেশ্যে বলেছি ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ। আমিও যদি হইতে, ভাষাটা খারাপ হলো কোথায়? কোথায় ভাষা খারাপ হলো? আপনি মুখে যে ভাষা, যে বিশেষণগুলো বলেন, এটা তো আমার মুখে আসে না। আপনার এই বিশেষণগুলো তো আমার মুখে আসবে না। আপনি তো বলতেছেন ওরা বলে, সেগুলো তো আপনি শোনেন না। আমি তো আপনার কথা বলিনি, আমি সার্বজনীন বলেছি। আপনি বধির হয়ে গেছেন। আপনি ওই কথাতে একদিনও আলোচনা। আমি একটা আমার কর্মীদের নেতাদের উদ্দেশ্যে বললাম, সুস্থ হয়তো বা বাড়ি ফিরে আসতে পারবে না। আমিও যদি বলি, অশালীন ভাষা কোথায় বললাম? কোথায় অশালীন ভাষা বললাম? যখন মাসুদ বলে যে বিএনপি কে মাফ চাইতে হবে এই দেশ থেকে, তাহলে বিতাড়িত করা হবে, তাড়াই দেওয়া হবে, তখন আমার সৌরভ ভাই থাকে কোথায়? আমাকে নিয়ে আপনার এত, আমি তো বুঝলাম না। আপনাকে নিয়ে কেন? এখানে আপনাকে নিয়ে তো বিষয় হয় না। আপনি নিজের গায়ে নিচ্ছেন কেন? আপনি একজন, আপনার গুণী সাংবাদিক, আপনার টক শো ম্যানারটা ভুলে যাচ্ছেন। একজন কথা বললে তার মধ্যে কথা বলতে হয় না, এটা ভুলে গেছেন আপনি। আগে ভুলছিলেন না। আমি দেখেন না, আমার কাছে শিখেন। আমি টক শো ভিতরে কথা বলি কিনা দেখেন তো। আমার বিরুদ্ধে যে আপনি বলে গেলেন,
কোনো রকম ভাষা আমি খারাপ করে নাই, আমার কর্মীদের উদ্দেশ্যে নিয়ে সেটা করে আপনি বারবার, সেদিনও আপনি একই কথা বলেছেন, তখনই আপনি আমার কথাই বলেন। আমি তো বলছি হাজারবার বলুক, ধানেশ্রী সাবের বীজ, ধানেশ্রী সাবের বীজ, হাজারবার বলুক, আমি বলতে যাবো না, দেখতে যাবো না, শুনতে যাবো না। যখন আওয়ামী লীগের নৌকার সাথে মিলাতে যাবে তখন তখন আমি কি প্রতিবাদ করতে পারি না? কেন আমার সে মেলা, তার দরকারটা কি? মানে কেন হাবিব ভাই নৌকার আপনার কাছে সাথে কি এটা মনে হয় কিনা? মিলাতে হবে? হাবিব ভাই আপনি, কেন কেন মিলাবে? হাবিব ভাই আমি আপনি যখন উত্তেজিত উত্তর না কথা- হয়ে, হাবিব ভাই কি একটু শুনেন, বলেন আপনি? আপনার তো- আপনি একটু শুনেন হাবিব ভাই। আপনি এমন পর্যায়ে চলে গেছেন, জ্ঞানের এত উচ্চ মাত্রায় গেছেন, আপনার সাথে আমাদের টকশো করে আপনার দেখতেছে। আপনি ভাষা বললেন খারাপ ভাষা, সেটাও বোঝেন না, তুলনাটা আপনি বোঝেন না। পিনাকি একটা এই মহামিথ্যাবাদী। পিনাকি বললো আমি নাকি বলেছি ধানেশ্রী ভোট না দিলে বাড়িতে যেতে দেওয়া হবে, সেন্টারে বাড়িতে ফিরে যেতে পারবেন। একদম সামরিক অফিসার একদিন বললো, ওই সামরিক অফিসারকে বলতে চাই, ভালো করে আমার ভাষাটা শোনেন আগে, আমার কথাটা শোনেন। এই যে এর নাম কি, সাজিদ, সেও একই কথা বললো। আমি কোথাও বলিনি, সাধারণ মানুষকে পাবলিক মিটিং না ঘরের ভিতরে, সেখানে বলিনি যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবেন না, দাঁড়িপাল্লে ভোট দেওয়া যাবে না, দাঁড়িপাল্লে ভোট দিলে কোথাও তো আমি বলিনি। জি এই মিথ্যা কথা বলতে তারা বলতেছে। তারপর সৌরভ ভাইয়ের মুখে একবারে শুনলাম না এই যে আমাকে নিয়ে যে 7 বস্তা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সোনা দানা গহনা দিয়ে এই যে আমাকে দেখানো হলো জাতির সামনে। আমার অনেক আত্মীয় বিদেশে ফোন করছে, ওখানে চোখের পানি ঝরতে ঝরতে আমি যতদিন পর্যন্ত লাইফে না গেছি ততদিন অনেকের হার্ট অ্যাটাকের মতো অবস্থা, যে আমাকে তারা ভালো না জানতে তারা মারা যেত, অনেকে আত্মহত্যা করে ফেলতে, অনেকে যে এত বড় কথা আমাদের এই সম্বন্ধে বলতে, আমরা কি এরকম? এই যে কথা বলে একবার তো বললেন না, এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা উচিত, আইসিটি আইনে মামলা হওয়া উচিত। এই কথা যারা শেয়ার করেছে, এই কথা লাইক দিয়েছে, তারা সম অপরাধী। আমার ছোট ভাই তো এই কথা বলছে না। আবার একটা কথা বারবার একই কথা, বাবারে প্রতীকী কথা আমি বলেছি, এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী এমপি নেতাদের সামনে বলেছি। আর আমি সেটা সামনে টার্গেট করে নাম ধরে বলেছি, মেজর রফিককে নাম ধরে বলেছি। কই একবারও তো মেজর রফিক পরবর্তী আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে। জি এই যে অবস্থা করতে, এখন আমার কথা যে এই একটা কথা না, আমার সুরাব ভাই ভাষা কোথায়, এখানে শুধু আপনার কথা হয়নি হাবিব ভাই, আমার কথাই বলে তো উনি, আমার কথাই বলে সার্বিকভাবে অন্যান্য স্লোগান প্রসঙ্গ এসেছে, আপনি হয়তো আমি আবার শুনেছেন না, কিনা। উনি খালি আমার কথাই বলে। আমি আবার উনি তো একবার ভাবেন না এই মানুষটি হাবিব আজকে দীর্ঘ 15.5 বছর কতবার নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, হেলিকপ্টার উঠে এসেছে, রাস্তায় ফেলে পিটিয়েছে আমাকে, আমার কর্মীদেরকে, একবারও সে কোনো কথা বলে না। আমি যখন সরকারের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতাম, প্রতিবাদ করতাম, সেগুলির কোনো অবদান শ্রব্বার কাছে নাই। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদেরকে শেষ করতে হবে। গ্রেফতার করার জন্য আইজিপির নির্দেশ দিয়েছিল। হ্যাঁ, প্রত্যেকে শ্রব্বাতে সেসব কথা বলে না। অসংখ্য ধন্যবাদ। বলেছি ধানের শীষের নৌকা তুলনা করে আমি কথা বলেছি, এবং যারা বলেছে জনাব হাবিবুর রহমান হাবিব, আমি কথা বলেছি। সময় স্বল্পতার জন্য আমরা আর আপনার এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। আমরা যাব জনাব শরীফুজ্জামান শরীফের কাছে, কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব, এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার যে কেবলমাত্র আপনার বক্তব্য নয়, এখানে বিভিন্ন স্লোগানের বিষয় এসেছে, যে অশ্লীল বক্তব্য এসেছে স্লোগানে, সেই সব বিষয়েও জনাব সোরাব হাসান এবং শরীফুজ্জামান শরীফ স্পষ্টভাবে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এবং সেই সব বিষয়ে যে নিঃসন্দেহে নেতিবাচক সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আসবো জনাব শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। হাবিব ভাই সম্ভবত একটু অভিমান করেছেন। আচ্ছা, হাবিব ভাই তো আমাদের অনেক দিনের প্রিয় মানুষদের একজন আর কি। তো হাবিব ভাইয়ের যে কন্ট্রিবিউশন আছে, আবার হয়তো তিনি ভাবছেন যে তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তাকে যেভাবে ট্রিট করা হচ্ছে তার জন্য তিনি প্রস্তুত না। তবে একই সঙ্গে আমি হাবিব ভাইকে সতর্ক করব, হাবিব ভাইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আপনি আপনার প্রত্যেকটা জায়গায় সতর্কতা অবলম্বন করা। আপনাকে কিন্তু একজন পলিটিশিয়ানকে সুতোর উপর দিয়ে হাঁটতে হয়। তাকে যেমনিভাবে অল্প সময়ের মধ্যে তিনি মোহিরুহ হয়ে উঠতে পারেন, আবার অল্প সময়ের মধ্যে নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পলিটিক্স করে আমি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মনে করি, হাবিব ভাইদের পার্টির যে মিডিয়া সেল, তাদের এই বিষয়টাকে আরও একটু অ্যাক্টিভ করা দরকার। এটি আমার অবজারভেশন। হাবিব বলতে পারেন যে তোমার এত নাক গলানোর কি আছে। একজন পলিটিক্যাল কর্মী হিসাবে বা সচেতন মানুষ হিসাবে এটি আমার অবজারভেশন। এই কারণে কিছুদিন আগে আপনার মনে থাকার কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছেন। এই ধরনের একটা নিউজ ভাইরাল হলো, ব্যাপকভাবে ছড়ালো।
তার পরের দিন এলো যে মির্জা ফখরুল ইসলামের আসলে কোনো ছেলেই নাই। ওই নিউজটা কিন্তু খুব একটা ছড়ালো না। তো অবশ্যই হাবিব ভাইদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে এবং তাদের অর্গানাইজড এই যে ক্যাম্পেইন ম্যাটেরিয়ালস আছে দেশের ভেতর এবং দেশের বাইরের থেকে খুব পরিকল্পিতভাবে। বিএনপির বেশ কয়েকজন নেতাকে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে টার্গেট করে প্রচারণাটা চালানো হয়। আমি অনুমান করি যে নির্বাচন যত কাছে আসবে এই ঘটনাগুলো আরও বাড়বে এবং ইতিমধ্যে আমাদের ইলেকশন কমিশন কিন্তু বলেছে যে এবারের ইলেকশনে সব থেকে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হবে এআই এর ব্যবহার নিয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে, একাধিক উপদেষ্টাকে টার্গেট করেও প্রচারণা হচ্ছে। আমাদের এই টকশোর মধ্য দিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধটা করতে পারি, যে কোনো ব্যক্তি, শুধুমাত্র পলিটিশিয়ানদেরকে হয়রানি করা না, একজন সাধারণ মানুষকেও যেন এই বিষয়গুলোতে হয়রানি না করা হয়। সোশ্যাল মিডিয়ায় আমাদের সমাজের মধ্যে অস্থিরতার মাত্রাটা ভয়াবহ হয়েছে, এটা তো আমরা দেখেছি। শিক্ষককে কান ধরে ওঠবস করানো, ছাত্র শিক্ষককে শপথ বাক্য পাঠ করাচ্ছেন এনসিপির একজন নেতা, আপনার মনে আছে সিলেটে? তো এই ঘটনাগুলো তো ঘটছে। এই জায়গাটায় আমরা সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ যারা আমাদের আইডল ছিলেন আজ থেকে 1 বছর আগে, তাদের কাছ থেকেও দায়িত্বশীল আচরণ, বক্তব্য আশা করি। আপনি যখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছিলেন সিজদা করতে, জনগণের কাছে সিজদা করতে হবে, সেখান থেকে তিনি ওহী নিয়ে এসেছেন, এটি পলিটিক্সে আসলে এই শব্দটা আমরা ব্যবহার করতে অভ্যস্ত না, কিন্তু আমরা দেখে আসছি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেই হন না কেন তিনি একজন সিনিয়র সিটিজেন। যে ভাষায় আপনি তার ক্রিটিকটা করছেন, যে ভাষাটা আপনি ব্যবহার করছেন, এটার সঙ্গে যায় না। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু অসংখ্য মানুষ আপনাকে ফলো করে, আপনি কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে হাঁটছেন। একই সঙ্গে এটাও কিন্তু খেয়াল করার যে এই যে বক্তব্যটা সিজদা করতে গেছেন এবং ওহী নিয়ে এসেছেন, আমাদের এখানে ক্যাম্পেইন এটা ভূমিকা রাখে কিভাবে, ঠিক এই কথাটা হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি না বলে সুবল চন্দ্র যদি বলতো পাবনার, অথবা আপনার ওই কুড়িগ্রামের কোনো একজন শীল পরিবারে বলতো, আপনি নিশ্চিত থাকেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির লোকাল এজেন্ট যারা ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত বাড়িতে আগুন ধরিয়ে দিত ততক্ষণে। পৃথিবীতে সংখ্যাগুরুরা সব জায়গায় হচ্ছে রাজা, সেটা এখানেই হোক সেখানেই হোক। আমরা এই যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা শুধু ব্যক্তির পরিবর্তন না হয়ে রাজনীতি, আপনার বন্ধু মহল হোক, আপনার কর্মক্ষেত্র হোক, প্রত্যেকটি জায়গায় এটির যদি ন্যূনতম আপনি শেষ করতে হবে, এর মানে ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম পরিবর্তন যদি না আসে, তাহলে এই যে এত সংখ্যক মানুষ, সৌরভ ভাই যেটা বলেছে, কেউ 30 আসন চায়, কেউ 13 আসন দিতে চায়, কেউ 200 আসন চায়, এই যে ভাগাভাগির দিকে যাচ্ছে, সম্ভবত আমরা এইখান থেকে সরে গেছি বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে আজ থেকে 1 বছর আগে একটা এই রকমের শক্তিশালী একটা সরকারকে ফেলে দিল, সেখান থেকে যে ভাষা আমরা দেখছি, এটা আমাদের। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই। একেবারে শেষ প্রান্তে আছি আমরা, আপনি উত্তরণের কথা বলবেন, পাশাপাশি যে প্রসঙ্গটি এনেছিলেন যে এই যে তরুণ নেতৃত্বের কাছ থেকেও আমরা যে ধরনের বক্তব্য শুনি, নির্বাচন হতে দেয়া হবে না সেই সময়ে, কিংবা একটা বাহিনীর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে, কিংবা আরও যেসব কথাবার্তা বলে, এগুলোর ভিতরেও আসলে কি ধরনের মানে অসহিষ্ণুতা দেখতে পান? আমি সার্বিক দৃষ্টিভঙ্গিতেই কথাটা বলেছিলাম। আর যেহেতু উদাহরণ হিসাবে বন্ধু হাবিবুর রহমান হাবিবের প্রসঙ্গটা আসলে, প্রথমেই আমি তার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে, যে গুজব ছড়ানো হয়েছে, এবং যেটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে তার বাড়ি থেকে লাখ লাখ টাকা বের করা হয়েছে, অলংকার বের করা হয়েছে, তার নিন্দা করি। কিন্তু এক্ষেত্রে আইনগত ব্যাপার আছে। আমি আশা করব যে এর আইনগত দিকটি হাবিবুর রহমান হাবিব মানে আইনি ব্যবস্থা নেবেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা রুচি, ভাষা, সংস্কৃতির ক্ষেত্রে দলের ভিতরে, দলের প্রতিপক্ষের বিরুদ্ধে, প্রতিপক্ষের ক্ষেত্রে আমরা যে আচরণ আমি প্রতিপক্ষের কাছ থেকে আশা করি, সেই আচরণই যাতে করি, সেই ভাষাই যাতে ব্যবহার করি, এর ব্যত্যয় না ঘটি। উত্তরণের পথ হচ্ছে যুক্তির ভাষায় কথা বলা, আবেগের চেয়ে রুচিকে অগ্রাধিকার দেওয়া, এবং আক্রমণাত্মক কথা না বলা, বিদ্বেষ না ছড়ানো, ঘৃণা না ছড়ানো। হাবিবুর রহমান হাবিব একটা কথা বলেছেন,
এই যে বাংলাদেশে গত 1 বছরে যেসব মানে মানুষের মর্যাদার হানিকর যেসব ভাষা ব্যবহার হচ্ছে শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে থেকে ব্যবহার হচ্ছে, এবং তারা কিন্তু একটা বাংলাদেশকে সবসময় অস্থিরতা তৈরি করছে, যে দলের সঙ্গে দলের, জাতিগোষ্ঠীর সাথে জাতিগোষ্ঠীর, ধর্মের সঙ্গে এক ধর্মের লোকের সাথে আরেক ধর্মের, এক তরুণ গোষ্ঠীর সঙ্গে আরেক তরুণ গোষ্ঠীর। আমি মনে করি এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, এবং যেসব প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যেসব বহু পুরানো অভিজ্ঞ রাজনৈতিক দল, তার নেতাকর্মীদের একটা তাদের যে উন্নত রুচি, উন্নত সংস্কৃতি তারা বহন করে, সেটি আমি মনে করি যে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা হাবিবুর রহমান হাবিব, 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করেন, শেষ করব। আমার খুব পরিষ্কার ব্যাপার, আমার উপরে আক্রমণ হয়েছে, আমার 74টা মোটরসাইকেল গুলিয়ে দিয়েছে, আমার অফিস ভেঙেছে, আমার 4 জন লোককে আহত করেছে, একজনকে গুলিবিদ্ধ করেছে, আবার আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করিয়েছে। আমি কি সেগুলো উত্তর দেব না? আমি তো কাউকে মারতে যাই নাই, ধরতে যাই নাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচকরা অবশ্য সে কথাটি বলেছেন, আপনার যে অবদান, আপনার যে ত্যাগ তিতিক্ষা, সেগুলোর প্রতি নিঃসন্দেহে আমাদের সকলেরই সম্মান রয়েছে, কিন্তু তারপরেও আপনার যে বক্তব্য, সেই জায়গায় যাতে আবার আপনাকে ক্লারিফাই করতে না হয় বা ব্যাখ্যা দিতে না হয়, সেই জায়গায় হয়তো আপনার আরো সতর্ক বা সচেতন থাকার বিষয় রয়েছে, সেটি আলোচকরা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।